প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এক সপ্তাহ ছুটিতে নিশ্চয়ই তোমরা তোমাদের না দেখা ক্লাসগুলো দেখে নিয়েছো। ক্লাসগুলো তোমাদের দেখতেই হবে। একই ক্লাস আরও একবার নেয়ার সময় হবে না। এরই মধ্যে তোমরা নিশ্চয় জেনে গেছো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষাগুলো অতি দ্রুত নিয়ে নিবে। বিবিএস প্রথম বর্ষের ছাত্রীদের মনোযোগ আকর্ষণ করছি। এবার পাঠ শুরু করি। তোমাদের সাথে আছি আমি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। স্বাগতম। আজ আমি তোমাদের সাথে চ্যাপ্টার 9 ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্কের সমাধান দিব। এর আগেও করেছি, ক্রমাগত আরও একটি করতে যাচ্ছি। 2015 সালে এসেছে, দেখো এটা NU BBA অনার্স অ্যাকাউন্টিং 2015। এবার আর অঙ্কটা একটু পড়ি। দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স রিলেটেড টু ফরচুন ট্রেডিং হাউস অ্যাজ এট 31 ডিসেম্বর 2015। ফরচুন ট্রেডিং হাউসের রিলেটেড নিচের ট্রায়াল ব্যালেন্স কি? রেওয়া মিল 31 ডিসেম্বর 2015 রেওয়া মিল দেওয়া আছে। ঠিক আছে, এখন কি কি দেওয়া আছে দেখি, আমরা একটু পড়ি। সেলস হলো বিক্রয়। সেলস কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টের রেভিনিউতে। তারপর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, বিক্রয় ফেরত, এটা কি হবে? বিক্রয় থেকে বাদ যাবে। পারচেস, ক্রয়, এটা কোথায় যাবে? কস্ট অফ গুড সোলস। তারপর ক্যারেজিন যোগ হবে কস্ট অফ গুড সোলসে। স্টক 1/1/2015 কস্ট অফ গুড সোলস বের করতে। ওয়েজেস, এটাও যোগ হবে কস্ট অফ গুড সোলসে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তোমরা জানো আমাদের অপারেটিং এক্সপেন্সটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা সরাসরি দেওয়া আছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চলে যাবে। ইন্স্যুরেন্স, এটাও যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এটা আলাদা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে চলে যাবে, ডাইরেক্ট দেওয়া আছে। পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স পারচেস থেকে মাইনাস হবে। পারচেস রিটার্নস মানে হলো কি? ফেরত, বিক্রয় ফেরত। ড্রয়িংস হলো ক্যাপিটাল থেকে মাইনাস হবে। আর এটা হবে হলো ওনার্স ইকুইটিতে, তোমার ব্যালেন্স শিটের তোমার ক্যাপিটাল থেকে মাইনাস হবে, আর ক্যাপিটাল ওনার্স ইকুইটিতে বসবে। প্রিমিসেস, এটা হলো ফিক্সড অ্যাসেট। ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটিস। ক্যাশ কারেন্ট অ্যাসেট। অ্যালাউন্স ফর বেড অ্যান্ড ডাউটফুল ডেটস, এটা হলো পুরাতন তোমার সঞ্চিতি। এটা কি? ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস, সন্দেহজনক, এটা পুরাতন সঞ্চিতি। ঠিক আছে, এটা কিসের উপর হয়ে থাকে? অ্যাকাউন্টস রিসিভেবলের উপর হয়ে থাকে। আর অ্যাকাউন্টস রিসিভেবলের উপর যে সঞ্চিতিটা ভবিষ্যতের জন্য রাখা হয়, অর্থাৎ সন্দেহজনক, ভবিষ্যতে ব্যাড ডেটস হইতে পারে এরকম ভেবে যে সঞ্চিতিটা রাখা হয়, সেটা যদি পুরোপুরি খরচ না হয়ে কিছুটা থেকে যায়, সেটাকে পুরাতন সঞ্চিতি বলা হয়। আর আমরা পুরাতন সঞ্চিতিটা কি করি? নতুন সঞ্চিতি থেকে বাদ দেই। আর ব্যাড ডেটসটা আমরা কোথায় দেখাই? সেলিং এক্সপেন্সে দেখাই। বিক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত যে সকল এক্সপেন্সগুলো, সেগুলো সেলিং এক্সপেন্সে যাবে। ব্যাড ডেটস বিক্রয়ের সাথে সম্পর্কিত। ব্যাড ডেটস, ডাউটফুল ডেটস নতুন যেটা হবে সেটা থেকে পুরাতনটা আমরা মাইনাস করে দেখাবো। এই গেল তোমার ট্রায়াল ব্যালেন্সের বিষয়গুলো। তারপর আসো আমরা অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো একটু দেখি। অ্যাট দ্য ইয়ার অ্যান্ড দ্য
ফলোয়িং ইনফরমেশান ইজ অ্যাভেলেবেল। নিচের ইনফরমেশানগুলো কি কি আমরা একটু দেখি। এই বছরে 1 টাকা 10,000 অফ দ্য ওয়েজেস রিলেটেড টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড। বলছে যে এই ওয়েজেসের 10,000 পরবর্তী সময়ের জন্য, অ্যাকাউন্টিং পিরিয়ড মানে পরবর্তী হিসাব বর্ষ এটাকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ওয়েজেসের মধ্যে যে টাকাটা দেয়া আছে সেখান থেকে 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ওয়েজেস থেকে এটা মাইনাস করে দেখাবো একবার, আরেকবার এটা যাবে অগ্রিম ব্যয় হিসাবে সাময়িকভাবে সম্পত্তি পাশে দেখাবো। কোন সম্পত্তি? কারেন্ট, চলতি সম্পত্তি অর্থাৎ কারেন্ট অ্যাসেটে, ঠিক আছে। প্রিপেইড ওয়েজেস নামে কারেন্ট অ্যাসেটে দেখাবো। আচ্ছা, তারপরে আসো 20,000 accrued for administrative expense during to 2015। বলছে 20,000 বকেয়া accrued। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের এই শব্দগুলোর মিনিং বলেছি, এখন আবার বললাম accrued মানে হলো বকেয়া। কিসের? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের। তাহলে আমরা কি করব, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে এই 20,000 যোগ করে দেখাবো, ঠিক আছে। তারপর আসো ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড অ্যাট 20%। আমাদের ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন দেখাতে হবে 20%। একবার কি করব, আমরা ইকুইপমেন্ট থেকে মাইনাস করে দেখাবো, আবার ডেপ্রিসিয়েশন হিসাবে আমরা এটাকে ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দেখাবো, ঠিক আছে। তারপর আসো এন্ডিং স্টক ইজ টাকা 80,000। এন্ডিং স্টক মানে হলো সমাপনী মজুদ। আর সমাপনী মজুদটা কোথায় বসে? একবার তোমার কি হবে, কস্ট অফ গুডস সোল্ডস আমরা বের করব, সেখান থেকে তোমার ওপেনিং স্টক, পারচেস এবং ডাইরেক্ট এক্সপেন্সগুলো যোগ করার পরে আমরা কি করব, এই এন্ডিং স্টকটা মাইনাস করব। ওকে, আচ্ছা। তারপরে আমাদের গ্রস প্রফিট বেরোবে। আচ্ছা, তারপর গ্রস প্রফিট বেরোবে মানে সেলস থেকে মাইনাস করার পরে। আচ্ছা, তারপরে আসো ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস 10% অন অ্যাকাউন্টস রিসিভেবল। বলেছে যে অ্যাকাউন্টস রিসিভেবলের উপর আমাকে 10% ডাউটফুল ডেটস তৈরি করতে হবে, অর্থাৎ সন্দেহজনক পাওনা সঞ্চিতি এ বছরের নতুন 10%। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলের উপর আমরা 10% তোমার বের করে এটা প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টে তোমার সেলিং এক্সপেন্সে দেখাবো। সেখান থেকে পুরাতন একটা ছিল রেওয়া মিলের মধ্যে, তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আমার মনে আছে। তাহলে সেটা আমরা মাইনাস করব। ওকে, তারপর আমাদেরকে বলেছে প্রিপারে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে, আরেকটা বলেছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে। মাল্টিপল স্টেপ ইনকাম এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট কি বিগত ক্লাসে আমি আলোচনা করেছি, কাজেই একই কথা আমি বারবার ক্লাসে বলে তোমার ক্লাসটাকে লম্বা করব না, তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবে। এবার আসো আমরা সলিউশনে যাই। রিকোয়ার্ড 1 এতে বলেছে মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট করতে। এই যে দেখো, ফরচুন ট্রেডিং হাউস ইনকাম স্টেটমেন্ট, ওকে, ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2015। আচ্ছা, আমরা ইনকাম স্টেটমেন্ট যখন করি প্রথমে আমরা কি লিখি? প্রথমে আমরা লিখি রেভিনিউ। আচ্ছা, রেভিনিউ কি? যদি এই প্রতিষ্ঠানটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে রেভিনিউ হলো বিক্রয়, সেলস, আর সেলসের সাথে আনুষঙ্গিক বিষয়গুলো যোগ অথবা বিয়োগ হয়ে নেট সেলস বেরোবে। আসো আমরা দেখি কি কি আছে আমাদের। সেলস আছে 18,000। তারপর আছে কি তোমার, এই যে দেখো লেস সেলস রিটার্ন। সেলস রিটার্ন ছিল, আমি তোমাদের প্রশ্নে বুঝিয়েছি, সেটা আমাদের লেস হয়েছে। লেস হওয়ার পরে 17,50,000 হয়েছে নেট সেলস। ওকে, তারপর আসো নেক্সট লেস
কস্ট অফ গুড সোলস। এবার আমরা কস্ট অফ গুড সোলস মাইনাস করব। তোমরা ইন্টারে করে আসছো, তবু আমি আরেকবার বলি, কস্ট অফ গুড সোলস বের করতে হলে প্রথমে আমাদেরকে ওপেনিং স্টক লিখতে হয়, তারপর পারচেসের সাথে রিলেটেড বিষয়গুলো আমরা প্লাস মাইনাস করব, করে নেট পারচেস লিখব। নেট পারচেসের সাথে আমরা ডাইরেক্ট এক্সপেন্স যেমন ওয়েজেস, তারপরে তোমার ক্যারেজ ইনওয়ার্ড ইত্যাদি যোগ করে তারপর সেখান থেকে আমরা মাইনাস করব তোমার ক্লোজিং স্টক। মাইনাস করার পরে আমাদের কস্ট অফ গুডস সোলস বেরোবে, এবং এই কস্ট অফ গুডস সোলস আমরা রেভিনিউ থেকে মাইনাস করব, করলে গ্রস প্রফিট বেরোবে। তাহলে আসো এবার দেখি কি আছে। এই যে স্টক 1 মানি হলো ওপেনিং স্টক। তারপর আমরা পারচেসে কিন্তু রিটার্ন ছিল, এই যে রিটার্নটা আমরা মাইনাস করছি, করার পর আমাদের নেট পারচেস বেরিয়েছে। সেখানে এটার সাথে আমরা ক্যারেজ ইনওয়ার্ড যোগ করেছি। ক্যারেজ ইনওয়ার্ড মানে কি? আমাদের এই মালগুলি আনার জন্য যে বহন খরচ হয়, এই পারচেজের মালগুলো আনার জন্য যে বহন খরচ হয় সেগুলোকে ক্যারেজ ইনওয়ার্ড বলে। আচ্ছা, তারপর যোগ করার পর হলো 9,65,000, সেটার সাথে আবার আমরা ওয়েজেস যোগ করেছি। ওয়েজেস কিন্তু আমি 2 লাখ যোগ করি নাই। কেন? কারণ আমরা পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে 10,000 আছে বলেছে, তার মানে এখানে প্রিপেড ওয়েজেস আছে 10,000। এই 10,000 2 লাখ থেকে মাইনাস করেছি 1,90,000। এখন এটার সাথে যোগ করে পেলাম আমরা 11,55,000। এবার আমরা এটা আর এটা যোগ করার পর আমরা পেলাম 12,55,000। সেখান থেকে আমরা মাইনাস করেছি ক্লোজিং স্টক 80,000। আচ্ছা, এবার কস্ট অফ গুডস সোল্ড বেরিয়েছে। এখন আমরা এটা থেকে এটা মাইনাস করলে গ্রস প্রফিট পেয়ে যাব। আমি পরবর্তী পৃষ্ঠায় গ্রস প্রফিটটা লিখেছি। আচ্ছা, কি আছে দেখো তো, এই যে গ্রস প্রফিট আমাদের 5,75,000 আমরা পেয়েছি। এবার আসো অপারেটিং এক্সপেন্সটা আমরা মাইনাস করব। কোথা থেকে? গ্রস প্রফিট থেকে। এই যে গ্রস প্রফিট, এটা থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করব। অপারেটিং এক্সপেন্স 2 ভাগে ভাগ করা হয়, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আসো আমরা সেলিং এক্সপেন্সে কি আছে দেখি। সেলিং এক্সপেন্সে আছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এটা আমাদের সরাসরি প্রশ্নে দেওয়া আছে, এবং আমাদের বেড রেট ছিল তোমার পুরনো ছিল 15,000 এবং নতুন করে আমাদের 15,000 হয়েছে। কিভাবে হয়েছে? আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 1,50,000, সেটার উপর 10%-এ আমার এইটা নতুনটা হয়েছে, আর পুরনোটা আমি বাদ দিয়েছি, দেওয়ার পর হলো 0। তাহলে আমার সেলিং এক্সপেন্সেস এটাই হয়ে গেল, অর্থাৎ 1 লাখ। টোটাল সেলিং এক্সপেন্স হলো 1 লাখ। তারপর আসো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি আছে দেখি। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 2,50,000 এবং এক্রুড ছিল 20,000। এটা ছিল হলো তোমার অ্যাডজাস্টমেন্টে দেওয়া ছিল 20,000 তোমার এক্রুড ছিল। এক্রুড মানে বকেয়া। তাহলে এই দুটো যোগ করে আমি পেয়েছি 2,70,000। আচ্ছা, আরেকটা কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স। আর কি আছে? ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দাঁড়িয়েছে 3,40,000। এখন আমার অপারেটিং এক্সপেন্স দাঁড়িয়েছে 3,40,000, আর 1 লাখ যোগ করার পরে তোমার 4,40,000। এটা আমরা 5,75,000 থেকে যখন মাইনাস করব তখন আমার থাকলো 1,35,000, এবং এটাই হলো নেট ইনকাম। ঠিক আছে, এবার আমরা রিকোয়ারমেন্ট 2-তে চলে যাব। রিকোয়ার 2-তে কি বলেছে? তোমার ব্যালেন্স শিট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে বলেছে। ক্লাসিফাইড ব্যালেন্স শিট কাকে বলে আমি আগের ক্লাসে বলেছি, তোমরা আগের ক্লাসটাতে যাবে, যে শুনে নিবে। আচ্ছা, এবার আসো কারেন্ট অ্যাসেটগুলোকে প্রথমে আমরা লিখি এবং ক্লাসিফাইড বলেছি, কাজে ক্লাস মানে হলো এক একটা ভাগে ভাগ করা। প্রথম আমরা কারেন্ট অ্যাসেট লিখি। কারেন্ট অ্যাসেটে কী আছে দেখি। প্রথমেই আছে ক্যাশ 70,000, তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল 1,50,000, এবং সেখানে আমরা অ্যালাউন্স ফর বেড ডেটস নতুন করে ক্রিয়েট করেছিলাম 10%, 15,000। এই যে দেখো, অ্যালাউন্স ফর বেড ডেটস 15,000। এটা মাইনাস করার পর আমার থাকলো 135,000। তারপর আসো প্রিপেড ওয়েজেস। ওই যে বলেছিলাম না, ওয়েজেস তোমার
নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে 10,000 অ্যাডভান্স দেওয়া আছে, অর্থাৎ প্রিপেড, অ্যাডভান্স প্রিপেড এগুলো একই কথা। ওয়েজেস কত? 10,000। আচ্ছা, তাহলে আরেকটা আছে কি এন্ডিং স্টক, সমাপনী মজুদ। এই হলো তোমার টোটাল কারেন্ট অ্যাসেটস। তারপরে আসো ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটসে কী আছে আমাদের? প্রথমে ইকুইপমেন্ট, আর ইকুইপমেন্টের উপর আমরা 20% ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করেছিলাম, সেটা আমরা এখন লেস করব। এই দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস করেছি 40,000। 2 লাখের উপর আমরা যদি 20% ধরি তাহলে 40,000 হয়, আর এই 40,000 মাইনাস করার পর 160,000 রয়ে গেল। আচ্ছা, আর কি আছে? প্রিমিসেস। প্রিমিসেস কত আছে? 12 লাখ। তাহলে আমাদের ফিক্সড অ্যাসেট দাঁড়ালো 13,60,000। তাহলে এখন আমাদের কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট মিলে আমাদের কত হয়? তোমার 16,55,000 কি দাঁড়ালো? এটা হলো টোটাল ফিক্সড অ্যাসেট। নো, এটা হবে টোটাল অ্যাসেট নাকি আর কি? হ্যাঁ, টোটাল অ্যাসেট। একটু ব্যাকে যাই, এই যে দেখো এখানে এই যে এই জিনিসটা টোটাল ফিক্সড অ্যাসেট না, টোটাল অ্যাসেটস, ঠিক আছে? ফিক্সড অ্যাসেট হলো এগুলো, এই 13,60,000। আমার এই জায়গাটা একটু ফিক্সড শব্দটা একটু মুছে দিবা তোমরা বা কেটে দিবা, ঠিক আছে? এটা ফিক্সড হবে না, এটা হবে টোটাল অ্যাসেটস। আচ্ছা, এবার আসো পরবর্তী পেজে যাই। আমাদের এবার লাইবিলিটিস বাকি আছে। লাইবিলিটিস কি কি আছে? লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। প্রথমেই আমরা কারেন্ট লাইবিলিটিস লিখছি, কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল। এই যে দেখো অ্যাকাউন্টস পেয়েবল 1 লাখ। তারপরে আমার কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল, অর্থাৎ ওই যে 20,000 তোমার এক্রুড ছিল, বকেয়া ছিল সেটা। আচ্ছা, টোটাল এখন কারেন্ট লাইবিলিটিস দাঁড়িয়েছে 1,20,000। তারপর আসো ওনার্স ইকুইটি। গত অঙ্কটাতে আমি ওনার্স ইকুইটি আলাদা করে দেখিয়েছিলাম, এই অঙ্কটাতে আমি ওনার্স ইকুইটি তোমার ব্যালেন্স শিটেই দেখাচ্ছি। তোমরা দুইভাবেই করতে পারবা, আলাদা করেও দেখাতে পারবা, ব্যালেন্সটা এনে এখানে জাস্ট লিখে দিলেই হবে। আবার এখন যেভাবে করছি সেভাবেও দেখাতে পারবে। এখন ক্যাপিটাল লিখব। ক্যাপিটাল কত? 15,000। সেটার সাথে আমরা যোগ করব নেট প্রফিট 135,000। তারপর সেখান থেকে আমরা লেস করব ড্রয়িংস। ড্রয়িংস আছে হলো তোমার 1 লাখ। এখন এই 16,35,000 থেকে 1 লাখ মাইনাস করার পর থাকছে তোমার 15,35,000। আর এটা এবং কারেন্ট লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি দুটো যোগ করার পর হলো 16,50,000। এই তোমার মোটামুটিভাবে শেষ হয়ে গেল আমাদের রিকোয়ারমেন্ট 1 and 2, অর্থাৎ পুরো অঙ্কটা কমপ্লিট হয়েছে। আমার ধারণা তোমরা এটা পারবে এবং এটা পরীক্ষায় এসেছে। আমার কাছে সহজ মনে হচ্ছে, তোমাদের কাছে কেমন মনে হবে জানি না, তবে প্র্যাকটিস করলে অবশ্যই সহজ মনে হবে। তাহলে এবার আসি। যাবার আগে কিছু কথা তো বলতেই হয় তোমাদেরকে। তোমরা অবশ্যই অঙ্কটা খাতায় তুলে কমেন্ট বক্সে ছবি দিয়ে নিশ্চিত করো যে তোমরা ক্লাসের সাথে যুক্ত আছো। যেখানে বুঝবে না অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।